যদি আগে তালিকাটা প্রকাশ করে দিত তাহলে তো ওই যে সুদ সমেত যে বেতন ফেরত দিতে হবে সেটা একটা ব্যাপার আছে, আর পরবর্তীকালে তারা আর পরীক্ষায় বসতে পারবেন না। এই তো দেখছেন যে প্রায় সব চিহ্নিত দাগিরাই আমার পরীক্ষার বসার জন্য ফর্ম ফিল আপ করেছে। তো এইটা যদি আগে তালিকাটা প্রকাশ করতো তাহলে তারা ফর্ম ফিল আপ করতেই পারতো না। এখন সুপ্রিম কোর্ট এত চাপাচাপি করলেন বলে তালিকা প্রকাশ করতে হলো এবং তারা পরীক্ষা দিতে পারবেন না। তৃণমূলের মমতা ব্যানার্জির অধীনের নেতা মন্ত্রীরা যেহেতু টাকা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছেন তাদেরকে আবার চাকরিটা দিতে চাইছিলেন, যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের ব্যাপারে এদের কোনো দরদ নেই। যেহেতু ওই দাগিদের ব্যাপারে তাদের দরদ আছে সেই জন্য এতদিন তালিকা প্রকাশ করা হয়নি। আমার বিন্দুমাত্র সন্দেহ নয় মুখ্যমন্ত্রী জড়িত না থাকলে এত বড় অপরাধ পার্থ চ্যাটার্জির পক্ষে করা সম্ভব ছিল না। পার্থ চ্যাটার্জির ঘাড়ে 10টা মাথা ছিল না, একটাই ছিল। আপনাকে 2-3টে ব্যাপার মনে রাখতে হবে। প্রথমত, হাইকোর্টে মামলা হলে হাইকোর্টের নির্দেশে সিবিআই কিছু শিক্ষক এবং কিছু শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ এদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে বলেছেন যে নিঃসন্দেহে এরা অবৈধভাবে চাকরি পেয়েছেন। কিন্তু সিবিআই এটাও বলেছে যে এই যাদের আমরা চিহ্নিত করেছি তার বাইরেও অবৈধভাবে চাকরি পাওয়ার লোক থাকতে পারে। এরপরে এসএসসিকে জিজ্ঞেস করা হয়েছিল কোর্ট থেকে যে আপনারা কি বলতে পারবেন যে যাদের সিবিআই চিহ্নিত করেছে তার বাইরে যারা আছে তারা সকলেই বৈধভাবে চাকরি পেয়েছেন? এসএসসি বলতে পারেনি, বলেছে যে না, এটা বলা যাবে না। এবং বলা কেন যায়নি সেটা আপনি দেখতে পাচ্ছেন যে 2024 সালে মার্চ মাসে হাইকোর্টে এসএসসি যে চিহ্নিতদের নাম দিয়েছিলেন সেটা ছিল 1803। গতকাল যে তালিকা প্রকাশ সেটা 1804, অন্তত একজন বেশি। তার মানে এই সেদিন যা দিয়েছিলেন তার থেকে একজন বেশি। অর্থাৎ ঝাড়াই বাছাই করলে আরও এরকম চিহ্নিত হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে। একটা চ্যানেলের সাংবাদিক এসএসসির যে সভাপতির কাছে গিয়ে বলেছিলেন যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তার বাইরে যারা আছে তারা তাহলে বৈধভাবে পেয়েছেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে তিনি বলতে পারবেন না যে যারা বাকি আছেন তারা সকলেই বৈধভাবে চাকরি পেয়েছে। কোর্ট তো সেই জন্যে সকলের চাকরি বাতিল করেছে। যারা বৈধভাবে চাকরি পেয়েছেন, যদি এসএসসি বলতো যে তার বাইরে যারা আছে সকলেই বৈধভাবে চাকরি পেয়েছেন তাহলে তো চাকরি বাতিল হতো না। এবং আমি আর একটা আইনের কথা বলছি, আমাদের সংবিধানের 164 নম্বর ধারার 2 উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। অর্থাৎ পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন না। তার দায়ে পার্থ চ্যাটার্জির মতো মমতা ব্যানার্জিকেও ধরে হাজতে পড়া উচিত। মন্ত্রিসভা তৃণমূলের, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, দুর্নীতি তারা করেছে। তো স্বাভাবিকভাবে তৃণমূলের যারা অন্য নেতা মন্ত্রী আছেন এই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত, অতএব তালিকায় তাদের নাম বেশি থাকবে, সেটা খুবই স্বাভাবিক। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ লোকজন এখানে দেখা যাচ্ছে লিস্টের নাম আছে। এদিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আগেই যে তিনি এই বিষয়ে কিচ্ছুটি জানেন না। সত্যিই কি মুখ্যমন্ত্রী কিছু জানেন না? উনি জানতেন, তার দুটো আমি প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি। যে ওনার কাছে চিঠি এসেছিল যে এই লোক এত টাকা নিয়ে চাকরি বিক্রি করছে। উনি যদি না জানতেন সত্যি তাহলে ওই চিঠির ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, নেননি, জানতেন। তারপরে 2019 সালে আপনাদের মনে থাকার কথা, প্রেস ক্লাবের ওখানে যখন আন্দোলন করছিলেন তখন মুখ্যমন্ত্রী নিজে শিক্ষামন্ত্রী ওখানে এসেছিলেন, এসে কথা দিয়েছিলেন যে আমি পুরো ব্যাপারটা যাতে সমাধান হয়। তারপরে দুর্নীতি বেশি হয়েছে। তো উনি তো 19 সালে যখন আসেন তখন তো জেনেছিলেন। তো তাহলে পরবর্তীকালে 24 সাল পর্যন্ত জানলেন নাকি এগুলো? 19 সালে জানার পর আবার ভুলে গেলেন? ভুলে যে যাননি তার প্রমাণ, আমি তো চিঠির কথা আগে বললাম, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাঁচানোর জন্য তিনি অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরি বাঁচতেছিলেন। কেন? তিনি যদি না জানতেন তাহলে আইবির লোকেরা, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা
তাকে এই খবরটা দিল না কেন? তিনি যদি না জানতেন তাহলে ভিজিলেন্স কমিশনারের যে কয়েকশো লোক আছে তারা এই দুর্নীতিটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিলেন না কেন? এই সবগুলো প্রমাণ করে যে তিনি জানতেন এবং তার নির্দেশেই এই সংস্থাগুলো, পুলিশের লোক, ভিজিলেন্সের লোক চুপ করেছিলেন। এবং আমি আর একটা আইনের কথা বলছি, আমাদের সংবিধানের 164 নম্বর ধারার 2 উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ, অর্থাৎ পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন না। তার দায়ে পার্থ চ্যাটার্জির মতো মমতা ব্যানার্জিকেও ধরে হাজতে পোড়া উচিত। সিবিআই যদি পুরো বিষয়টিকে খুঁটিয়ে দেখেছেন তিনি, তবেই তো এতগুলো লিস্ট বেরিয়েছে, 2 নম্বর যে লিস্ট সেটা বেরিয়েছে, দাগিদের নামগুলো বেরিয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর জেল যাত্রা আসন্ন? দেখুন, আরজিকর কাণ্ডে আপনারা তদন্ত দেখেছেন, সিবিআই তদন্ত যেটা করেছে সেটা সন্তোষজনক কিছুতেই বলা যাবে না। কেন বলা যাবে না? সিবিআই হচ্ছে আমাদের দেশের সব থেকে নাম করা তদন্তকারী সংস্থা। তারা প্রিন্সিপাল এবং ওসিকে অ্যারেস্ট করলেন, নিশ্চয় তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছিলেন। যদি প্রমাণ না পান তাহলে অ্যারেস্ট করলেন কেন? আর যদি প্রমাণ পেলেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিলেন না কেন? তার মানে সিবিআই ঠিকভাবে তদন্ত করছে না। অতএব সিবিআই তদন্ত যে এই ক্ষেত্রেও করবে না সেটাই স্বাভাবিক, কারণ মমতা ব্যানার্জি দেখবেন যে অন্য সময় মিটিংয়ে, অফিসিয়াল মিটিংয়ে যান না, কিন্তু যখন দরকার পড়ে নিজেকে বাঁচানোর জন্যে হলুদ গোলাপ ফুল, উত্তরীয়, বাংলার মিষ্টি নিয়ে মোদির অফিসে না, বাড়িতে চলে যান, দরজা বন্ধ করে একান্তে মিটিং করে। মানে আমাদের প্রধানমন্ত্রী অবিবাহিত জানতাম, পরে জানা গিয়েছে তার স্ত্রী আছে, কিন্তু তার সঙ্গে থাকেন না। আমাদের মুখ্যমন্ত্রীকে এখনও আমরা জানি যে অবিবাহিত, কিন্তু দীপক ঘোষ যা বলেছেন তাতে তিনি বিধবা। তো এখন সে 2 জন দরজা বন্ধ করে মিটিং করছেন। তো যদি রাজ্যের ব্যাপার নিয়ে মিটিং হয়, সরকারি কাজের মিটিং হয়, তাহলে ওনার সঙ্গে ওনার এই যে আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, বস অবধি বা কালীঘাটের টালির চাল অবধি কি প্রসঙ্গটা আগাবে নাকি? কি করে এগোবে? কালীঘাটের কাকু অপরাধী, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটাকে তো কেউ বেঠিক প্রমাণ করতে পারেনি, তার বসকে কেউ ছুতে পারেনি। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে যে লিপস অ্যান্ড বাউন্সে অবৈধ লেনদেন আছে। তো সেই অবৈধ লেনদেনের তার বাবা, তার মা, তার স্ত্রী, তিনি নিজে সেই কোম্পানির সঙ্গে যুক্ত। তো অভিষেক ব্যানার্জিকে একবার অ্যারেস্ট করার ক্ষমতা দেখিয়েছে। তো সেই জন্যই কালীঘাটের কাকু বলেছে যে আমার বসকে কেউ ছুতে পারবে না, কারণ পিসিমণির সঙ্গে মোদিদের, অমিত শাহদের বন্দোবস্ত আছে, অতএব তার বসকে কেউ ছুতে পারবে না। ঠিক বলেছেন। বলছি এই এসএসসি কাণ্ডে মুখ্যমন্ত্রী তাহলে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু তিনি সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নয়। মুখ্যমন্ত্রী জড়িত না থাকলে এত বড় অপরাধ পার্থ চ্যাটার্জির পক্ষে করা সম্ভব ছিল না। পার্থ চ্যাটার্জির ঘাড়ে 10টা মাথা ছিল না, একটাই ছিল।